বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। এদিকে এবার জুমার পরেই নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে বৈঠক সম্পন্ন হলো। কপাল খুলে গেল শেখ হাসিনার। আবারও প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরতেছেন শেখ হাসিনা। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত মেনে নিলেন ডক্টর ইউনূস? কি কথা হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের মধ্যে? কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের ভাগ্যে? দর্শক, বিস্তারিত জানতে দেখতে থাকুন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বছরের সেপ্টেম্বরে। দেশের বিভিন্ন প্রান্তে যখনই তিনি যান তার একটা কারিশমা থাকে। অনেক রাষ্ট্রনেতার কাছেই মোদী একটি উদাহরণ। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনেও সেই ছবি দেখা গেল। আবার সেখানে উপস্থিত ছিলেন ইউনূসও। কিন্তু তফাৎ কোথায় বলুন তো? ইউনূসকে যেন পাত্তাই দিতে এলেন না কেউ। মানে অন্তত দেখে তো তাই মনে হলো। একটু পরিমাণে বেশি খাইলো তো হালকা নেশা হয়। আমাদের কিন্তু আছে, যেমন ধরেন আপনি যদি মধু বেশি খান অথবা তালের রস বেশি খান তাহলে কিন্তু হালকা হালকা ঝিমঝিম করে নেশা ধরে। তা আমার ধারণা ভারতের যিনি এই মুহূর্তে বিজেপি সরকার, যারা জনগণকে গোমূত্র খাওয়ার ব্যাপারে খুব বেশি উদ্বুদ্ধ করে, তো সেই দলটার যিনি এত বড় একটা পদে আছেন, তো পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্ভবত গোমূত্র পান করেন নিয়মিত। চেহারা ছবি ভালো, বাট নেশা হয় কিনা নাকি নালগা ফেন্সি গায়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তো এখন এই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এটার আলোকে বাংলাদেশের বর্তমান রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই তেরে মেরে ডান্ডা, এই ডান্ডার কবলে পড়ে রাজনীতি কি সেই হয়ে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ভিডিওর শুরুতে ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে দেশে যে রাজনীতির চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। দর্শক, এই বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা না বাড়ানো, ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান জানান, বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছিল। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা গত বছরের সেপ্টেম্বরে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের 7 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে অমর কবি সুকুমার রায়, তার অমর কবিতা বাপুরাম সাপুরে, এটির একটি লাইন, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। তো এখন এই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এটার আলোকে বাংলাদেশের বর্তমান রাজনীতি কিভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতে এই তেরে মেরে ডান্ডা, এই ডান্ডার কবলে পড়ে রাজনীতি কি সেই হয়ে আসছে, কোন পরিণতির দিকে যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করব। আর শুরুতেই এই যে সুকুমার রায় সম্পর্কে একেবারে সংক্ষেপে বলে নিই। আপনারা সবাই জানেন সত্যজিৎ রায়ের কথা এবং সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়, সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। সম্ভবত 30 বছর আগে তিনি মারা গিয়েছিলেন এবং সত্যজিৎ রায় তার বাবার স্মৃতি খুব অল্প মনে করতে পারেন। একেবারে শৈশবে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু খুব অল্প বয়সেই তার যে কাব্যিক প্রতিভা, তার যে সফলতা, তার যে পারিবারিক ঐতিহ্য, সর্বভারতীয় সাহিত্য সংস্কৃতিতে এটি অনন্য। এর কারণ হলো সত্যজিৎ রায়ের যে বাবা সুকুমার রায় এবং তার বাবা উপেন্দ্র কিশোর রায়। তো উপেন্দ্র কিশোর রায় তাদের আগের থেকেই এই প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের ব্যবসা বাণিজ্য ছিল। তো শিশু সাহিত্য রচনায় উপেন্দ্র কিশোর রায়ের অর্থাৎ সুকুমার রায়ের বাবার যে খ্যাতি এবং দুটি, সেটাই তিনি ধারণ করেছিলেন। আবার সুকুমার রায়ের যে সাহিত্য, সেই সাহিত্যকে আরও বহুমুখী প্রতিভায় উদ্ভাসিত করেছিলেন সত্যজিৎ রায়। তো সেই যে সুকুমার রায় যে কবিতাটি লিখেছিলেন বাপুরাম সাপুরে, তখন তার বয়স কত হবে?
হয়তো 19, হয়তো 20, আমি বলতে পারবো না, বা 21 বছর। কিন্তু 21 বছর বয়সে শিশুতোষ একটি কবিতাতে তিনি যেভাবে বাঙালিকে চিহ্নিত করেছেন, বাঙালি শিশুর মন এবং মনন যেভাবে চিহ্নিত করেছেন, তার মধ্যে আমাদের জাতিসত্তা, রাজনীতি, সিংহাসন, ক্ষমতা যে কীভাবে তিনি ঢুকিয়ে দিয়েছেন, যদি আপনি গভীরভাবে চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন যে নবী, কবি, নেতা এরা যে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ শক্তিতে বলিয়ান থাকেন। সহজে কেউ নেতা হতে পারে না, আল্লাহর একটা সিগন্যাল লাগবে, তার মধ্যে নেতৃত্বের একটা গুণাবলী লাগবে। নবী তো একটা প্রশ্নই আসেন, আল্লাহর হুকুম ছাড়া নবী হতে পারে না। তেমনি কবি প্রতিভা, কাব্য প্রতিভা, সেই কাব্য প্রতিভা আপনি সারাদিন মাথা যদি আপনাকে ফাটিয়ে ফেলা হয়, আপনি এরকম একটা ছন্দ কি লিখতে পারবেন যে পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আল মাহমুদের। অথবা আপনি কি লিখতে পারবেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিংবা মনে করো রবীন্দ্রনাথের যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাছ চড়ে। এই যে একটা শিশুতোষ যে কল্পনা, কাহিনী, জীবনে কি কখনো ভুলতে পারছেন এই কথাগুলো যারা একবার পড়েছেন? এখন এই যে বাপুরাম সাপুরে, এখানে মূল ব্যাপার হলো বাপুরাম সাপুরে যে কবিতা, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। এই তো শুরু। গ্রামের সহজ সরল শিশু, সহজ সরল শিশু কথা বলতে পারে, 6-7 বছর বয়স হবে এরকম। এখন তখন থেকে তার চিন্তা দেখেন, সে চিন্তাটা বাঙালি মননের চিন্তা। সে সাপুরে, আগে গ্রাম বাংলায় যে সাপুরেরা যেত, তারা সাপ খেলা দেখাতো, বিনিময়ে চাল ডাল বা কিছু টাকা পয়সা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো, এবং সেই সাপ খেলা সবাই দেখতেন, বুড়ো ছেলে সবাই, এবং এটা গ্রাম বাংলার একটা বিশাল বিনোদন ছিল, আমরা ছোটকালে দেখেছি। তো এইরকম এক সাপুরেকে কেন্দ্র করে এক শিশু বলছে যে তুমি কোথায় যাচ্ছ বাপু, যে বাবা তুমি কোথায় যাচ্ছ বাপু, তোমার কাছে কি এরকম কোনো সাপ আছে যে সাপের চোখ নাই, অন্ধ, মুখ নাই, কোনো রকম ফুসফাস করে না, কোনো রকম সবল মারে না, কাটে না, এরকম কোনো সাপ আছে? এরকম যদি সাপ থাকে আমাকে একটু দাও, আমি ওদের সাথে একটু খেলবো, তেড়ে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। এরকম একটা সাপ, নিরপরাধ নির্জীব সাপ, কেঁচো প্রকৃতির সাপ যদি পাই, ওকে আমি অনেকক্ষণ তাড়াবো, ওর পিছনে লাঠি নিয়ে ঘুরবো এবং দৌড়াতে থাকবে। তারপর তাকে মেরে তেড়ে মানে তাড়িয়ে তাকে দুর্বল করবো, ক্লান্ত করবো, তারপরে তাকে ডান্ডা দিয়ে একেবারে ঠান্ডা করে দেবো। দেও না এরকম দুটো সাপ আছে কিনা। একটা শিশুর এই যে একটা বিষধর সাপ নিয়ে সে ঝুঁকি নিতে চায় না, সে কুমির নিয়ে ঝুঁকি নিতে চায় না, সে এরকম একটা সাপ মনে মনে কল্পনা করে। এই যে আমরা এখন যে খেলনার সাপগুলোর মতো এরকম একটা খেলনা সাপ সে কল্পনা করে, তার চোখ নাই, কিছু নাই, সব কিছু। তো এই যে শিশুতোষ যে চিন্তা, সেই চিন্তাকে আপনি যদি রাজনীতির অঙ্গনে দেখেন, তো এইরকম শিশুতোষ যারা সুকুমার রায়ের এই বিখ্যাত কবিতা পড়ে ওইরকম একটা মন মানসিকতা ধারণ করেছেন, যারা কখনো বিদ্রোহী বলবীর বলো চির উন্নত মমশির, শিরনেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ সেদিয়া উঠিয়া আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই কবিতা যাদেরকে আলোকিত করেনি, কিংবা হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি, এত নদী উপনদী তবু পদে করে আত্মদান, বুভুক্ষ তবু কি ভরিল না প্রাণ। এই যে বিবেকবোধ, এই যে প্রশ্ন সিন্ধুকে কেন্দ্র করে কাজী নজরুল করেছিলেন, হে ক্ষুদিত সিন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। এইরকম প্রশ্ন যারা করতে পারেনি, যে ক্ষমতার সিংহাসনে বসে আছো, এত অর্থ, এত বিত্ত, রাজ্যের সমস্ত কিছু তোমার পায়ের কাছে, কেন তোমার লোভ, কেন তোমার লালসা, এই প্রশ্ন যাদের আসেনি, কিংবা পুরো সিস্টেমের বিরুদ্ধে যারা বিদ্রোহ করতে শিখেনি, বিদ্রোহের ভাষা যাদের মনে হয়নি, যারা সেই বাপুরাম সাপুরের সেই কবিতা দ্বারা উদ্বুদ্ধ হয়েছেন, এই সকল মানুষ যদি রাষ্ট্র ক্ষমতা আসে, রাজনীতিতে আসে, তখন তারা প্রথম যে কাজটি করে সেটি হলো তাদের বিরুদ্ধে যে শক্তিগুলো রয়েছে, এটা সাপ একটা রূপ করতে ব্যবহৃত হয়েছে। ধরুন মানুষ, এখন যে রাজনৈতিক দল এই তেরে মেরে ডান্ডা ঠান্ডা করার পলিসি নেয়, যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেতা এরকম তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, এইরকম
পলিসি যাদের রয়েছে তারা প্রথমে যে কাজটি করেন সেটা হলো প্রতিপক্ষ যাদেরকে বিচার করেন মনে করেন তাদেরকে নির্বোধ বানিয়ে ফেলেন, ক্লান্ত বানিয়ে ফেলেন, তাদের চোখ কান ফুটো করে দেন। চোখ দিয়ে তারা দেখতে পায় না, নাক দিয়ে তারা ঘ্রাণ শুকতে পায় না, তারপরে কান দিয়ে তারা কিছুই শুনতে পায় না। তাদের ফোঁসফাঁস করার, ফনা তোলার কোনো ক্ষমতা থাকে না, শুধুমাত্র জুতো লেহন করার ক্ষমতা তাদের থাকে, অবনত হওয়ার ক্ষমতা তাদের থাকে। তো প্রথম কাজটা তারা এই কাজটি করেন। এখন আপনি স্বাধীন বাংলাদেশি বা তার আগে আপনি যে সকল কুখ্যাত শাসকদেরকে ঘৃণা করতে চান, আপনি দেখেন তারা সবাই কিন্তু এই সেম কাজটি করেছেন। কোনো রাজনীতির ময়দানটিকে ফাঁকা করে দিয়েছেন, সমস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে বোবা বানিয়ে দিয়েছেন, অন্ধ বানিয়ে দিয়েছেন। তারপরে অন্ধ বোবা বানিয়ে এরা থেমে থাকেনি, তখন এই অন্ধ বোবা মানুষদের পেছনে লাঠি নিয়ে তাড়া করেছেন এবং সেই তাড়া করে তাদেরকে ডান্ডা মেরেছেন। তো নিজেদের অনুগত বা এরকম নির্বিষ, দুর্বল, অসহায় লোকদেরকে যখন বেদমভাবে প্রহার করা হয় তখন সমাজে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়, মানুষ আর রুখে দাঁড়াতে পারে না। এই দৃশ্য যারা দেখে, আপনি অর্থাৎ টার্গেট করে যদি 100 জন লোককে এরকম সেই বাপুরাম সাপুরের সাপের মতো বানিয়ে ফেললেন, তারপরে এই 100 লোককে আপনি নির্যাতন করলেন 1 লক্ষ লোককে দেখানোর জন্য, তখন ওই বাকি 1 লাখ লোককে আপনার আর চোখ অন্ধ করতে হবে না, তাদেরকে তাড়াতে হবে না, তাদেরকে মারতে হবে না, তারা এমনি নাক কান চক্ষুবিহীন ওই মানে ডান্ডা খাওয়া যাকে বলা হয় সাপের মতো হয়ে যাবে। তো রাজনীতিতে যেটি হয়, এই যে ডান্ডা মারার যে পলিসি, এই পলিসিটা আসে কাপুরুষতা থেকে, এবং এই ডান্ডা মারার যে পলিসিটা থাকে সেটা হলো নরেন্দ্র মোদী সবসময় যে দেশেই যান বা দেশের বিভিন্ন প্রান্তে যখনই তিনি যান তার একটা কারিশমা থাকে। অনেক রাষ্ট্রনেতার কাছেই মোদী একটি উদাহরণ। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনেও সেই ছবি দেখা গেল। আবার সেখানে উপস্থিত ছিলেন ইউনুসও। কিন্তু তফাৎ কোথায় বলুন তো? ইউনুসকে যেন পাত্তাই দিতে এলেন না কেউ, মানে অন্তত দেখে তো তাই মনে হলো। থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রীর যাওয়ার পরেই সেই একই ছবি দেখা গেল। প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে মোদীকে অদ্ভুত অভ্যর্থনা দেওয়া হলো, যা দেখে মোদী রীতিমতো আপ্লুত, এতটাই সুন্দর করে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী সুরিয়া জংগ্রুং গ্রেয়াংক্রিট। কিন্তু সেখানে দেখুন ইউনুসের কি অবস্থা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কথা বলছি। তিনি থাইল্যান্ডে পৌঁছানোর পরে তাকে সেভাবে অভ্যর্থনা জানাতেই দেখা গেল না। যারা অভ্যর্থনা জানালেন তারা সরকারের প্রতিনিধি অবশ্যই, কিন্তু সেই লেভেলের নয়। যে ছবি ইউনুসের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ইউনুস শুধু এসেছেন এবং তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এক মন্ত্রী, ব্যাস এইটুকুই। মানে বলা যেতে পারে যে যেখানে মোদীকে সবাই হই হই করে স্বাগত জানাচ্ছেন এবং মোদীকে থাই পিএম নিজে এসে মোদীকে গার্ড অফ অনার দিচ্ছেন এবং একাধিক জিনিস মোদীর হাতে তুলে দিচ্ছেন এবং মৌ স্বাক্ষর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইউনুসের হাল খুবই খারাপ। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে মোদী যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছেন, তার সঙ্গে আলাপচারিতা করছেন, সেখানে ইউনুস যেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না। দেখুন ছবি। পাশাপাশি তিনি যে বক্তব্য রেখেছেন তাতেও পুরো কনফিডেন্সের অভাব লক্ষ্য করা গিয়েছে। যেখানে মোদী দুর্দান্ত ভাষণ দিচ্ছেন, সেখানে ইউনুস যা বলছেন তাতে অনেকেই বলছেন যেন পুরো বোকা বোকা ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন শোনাবো। भारत और थाईलैंड के सदियों पुराने संबंध हमारे गहरे सांस्कृतिक और आध्यात्मिक सूत्रों से जुड़े हैं। बौद्ध धर्म के प्रसार ने हमारे जन जन को जोड़ा है। अयोध्या से नालंदा तक विद्वानों का आदान प्रदान हुआ है। रामायण की कथा थाई लोक जीवन में रची बसी है और संस्कृत पाली के प्रभाव आज भी भाषाओं और परंपराओं में झलकते हैं। मैं थाईलैंड सरकार का आभारी हूं कि मेरी यात्रा के उपलक्ष्य में 18वीं शताब्दी की रामायण म्यूरल पेंटिंग पर आधारित एक विशेष डाक टिकट जारी किया गया है। प्रधानमंत्री श्रीनावात ने अभी मुझे त्रिपिटक की भेंट की
बुद्ध भूमि भारत की ओर से मैंने इसे हाथ जोड़कर स्वीकार किया। पिछले वर्ष भगवान बुद्ध के पवित्र रेलिक्स को भारत से थाईलैंड भेजा गया। यह बहुत खुशी की बात है कि 4 मिलियन से अधिक श्रद्धालुओं को दर्शन करने का अवसर मिला। मुझे यह घोषणा करते हुए अत्यंत खुशी है कि 1960 में गुजरात के अरावली में मिले पवित्र रेलिक्स को भी थाईलैंड दर्शन के लिए भेजा जाएगा। इस वर्ष भारत में महाकुंभ में भी हमारा पुराना कनेक्शन दिखाई दिया। थाईलैंड समेत अन्य देशों से 600 से अधिक बौद्ध श्रद्धालु इस आध्यात्मिक और सांस्कृतिक सभा का हिस्सा बने। এদিকে মোহাম্মদ ইউনূস কি বলেছেন শুনুন। I'm very lucky. I'm lucky because this is my first meeting of BIMSTEC. And that meeting begins with the meeting with the young people. That's what makes me very lucky. All along, I tried to get inspiration from young people, and that helped me to move in the direction that I see in the eyes of the young people and the hopes and aspirations of the young people. That has driven me all along. So I'm very happy that this BIMSTEC journey for me begins with young people. In this brief presentation, I'll just talk about some of the highlights of my story, how it went. But Excellencies and ladies and gentlemen, and my young friends, first I must express my deep condolences for the tragedy that's taken away so many lives in Myanmar and also in Thailand. And this makes us aware of the limitation of our capacity to save people and uncertainty the way nature behaves that we cannot track. We still have a long way to go, how to make sure we understand the nature and get along with it, making sure we can save people from the uncertainties that confronts us. Bangladesh is also a part of the area which is prone to earthquake. Luckily, সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়াও ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি ভারতের অনেক দাদারা আমার ভিডিওটা দেখেন, আমি একটু জানার জন্য আর কি, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তাদের ধর্ম অনুযায়ী গোমূত্র একটা হালাল জিনিস, তাদের ধর্ম অনুযায়ী, এবং এটা অনেকেই পান করে থাকেন। আচ্ছা, আমার বিষয়টা কেমন হয় যে ধরেন একটু পরিমাণে বেশি খাইলো তো হালকা নেশা হয়, মানে আমাদের কিন্তু আছে। যেমন ধরেন আপনি যদি মধু বেশি খান অথবা তালের রস বেশি খান তাহলে কিন্তু হালকা হালকা ঝিমঝিম করে নেশা ধরে। তা আমার ধারণা ভারতের যিনি এই মুহূর্তে বিজেপি সরকার, যারা জনগণকে গোমূত্র খাওয়ার ব্যাপারে খুব বেশি উদ্বুদ্ধ করে, তো সেই দলটার যিনি এত বড় একটা পদে আছেন, তো পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্ভবত গোমূত্র পান করেন নিয়মিত। চেহারা ছবি ভালো, বাট নেশা হয় কিনা নাকি নালগা ফেন্সি খায়, এক বক্তব্য দিচ্ছে। আচ্ছা দেখেন, সম্প্রতি চীন সফরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য, যেটা 13 বছর আগেও নাকি দিছিল 7 সিস্টার্স, যে চারদিক থেকে শুধু মাটি আর ভূমি, সমুদ্রের সাথে কানেকশন নাই, রাস্তা একটাই বাংলাদেশ, এদিক দিয়ে তাদেরকে রাস্তা দিতে হবে, অথবা সমুদ্রের অভিভাবক বঙ্গোপসাগরে। এরপরে বাংলাদেশকে ভাঙা ফেলবে, জবরদখল করে চট্টগ্রাম দখল করবে, এরকম যখন বক্তব্য আমরা শুনছি, এর মাঝখানে আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যে দাবি করেছেন, এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক। তিনি বলছেন যে আপনার এক প্রতিবেদনে তার বক্তব্যটা হচ্ছে কি, বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা এটা নাকি ভারতের। আচ্ছা, এটা হচ্ছে ভারতের জনগণকে এই মুহূর্তে, স্বাভাবিক ভারতের জনগণ কিন্তু রাইগা মাইগা ফায়ার, আমার দেশ নিয়ে কথা বলে আমি যেমন ফায়ার হবো, ভারত নিয়ে কথা বলে ভারতের জনগণ ফায়ারই হবে। তো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে আবার জবাব দিতে হয়। তো তিনি কি জবাব দিয়েছেন? ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে তিনি বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার পর এবং বাংলাদেশ এই অঞ্চলের সমুদ্রে প্রবেশাধিকারের অভিভাবক হিসাবে উল্লেখের পর জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ তিনি জানালেন। জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরে ভারতের নাকি 6,500 কিলোমিটার উপকূল রেখা এবং 5 সদস্যদের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেন। তার বক্তব্য, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যার দৈর্ঘ্য 6,500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে।
জয়শঙ্করের বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য পক্ষপাত দুষ্ট একটা বক্তব্য। আচ্ছা, আর তোমরা যে কথায় কথায় চিটাগাং দিয়ে ঢুকা যাইবা, জবরদখল করে ফেলবা, ভাই দেখেন কোন রাষ্ট্রই একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আজকের দিনে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি, এটা আমরা জানি, আমরা এতটুকু ম্যানার শিখেই বড় হয়েছি। বাট তার মানে এই না যে আপনি আমার পিঠ পিছে এসে কথা বলবেন, আমাকে হুমকি দামকি দিবেন, আবার আপনি আশা করবেন যে আমি পক্ষপাত দুষ্ট কথা বলবো না, আপনারই খালি আপনার দেশের জনগণের কাছে জবাবদিহিতা আছে আর আমাদের সরকাররা বসে আঙ্গুল চষে। নো, ডক্টর ইউনূসের কথা সত্য, এতে কোনো ভুল নাই। এখন আসেন, তার মানে কি আমরা এই সাতটা যদি চিপাই ফেলবো? না ভাই, আমি চিপাই ফেলার পক্ষে না। কেন? আমরা ভারতের উপরে ম্যান টু ম্যান অনেক কিছু নির্ভরশীল, এটা থেকে বের হওয়ার সুযোগ নেই। তাদের দেশে জনগণের ব্যবসা বাণিজ্য যদি আমাদের দেশের সমুদ্র বন্দর ব্যবহার করা হয়, আমাদের 10 টাকা দিল, আমরা 2 টাকা পাইলাম, তাদের উপকার হলো, 20 টাকা কামাই করলো, ব্যবসা তো এমনিই চলে। কিন্তু যখন হুমকি ধামকি, তিস্তার পানি নিয়ে নাটক করা হয়, সীমান্ত নিয়ে লটর ফটর করা হয়, তখন তো ভাই আমাদের হাতে যে অপশনটা আছে, আমরা তো আমাদেরটা নিয়ে টিপ দিব, তাই না? এটাতে অন্যায়ের কিছু নাই, কারণ এগুলো আপনারাই দেখাইছেন, শিখাইছেন। আর এই ধরনের কথাবার্তা বইলা ভারতের জনগণকে আপনি বুঝ দিতে পারবেন, কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো শুনে হাসে। ভালো থাকুন দাদা। হ্যাঁ, বিমস্টেক সম্মেলন শেষে বাংলাদেশ সময় দুপুর 12টায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে 5 আগস্টের পর দুই দেশের শীতল সম্পর্ক উন্নয়নের বার্তা দেন দুই দেশের সরকার প্রধান। এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। আলোচনা হয় সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। বিমস্টেক সম্মেলন শুরুর আগে থেকেই আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেনি নয়াদিল্লি, ফলে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে যেন গড়ল সম্পর্কের শীতলতার বরফ। বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনূসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সভাপতি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হলো বাংলাদেশের। আর মোদী ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশায় শেষ হলো এবারের সম্মেলন। নাফিল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ব্যাংকক। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে যারা এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ যদি সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।